রাতের শহর, চেনা জানা সব অলিগলিগুলো ছাপিয়ে হইচইগুলো থেমে আছে। স্তব্ধতার মায়া জালে চারিপাশ থমথমে। অভ্র অচেনা পথিকের মতন হেঁটে চলেছে, আর দুই হাত ঘষতে ঘষতে মনে মনে ভাবছে আকাশের চাঁদটাও বুঝি বিদ্রূপ করছে রাতের শহরকে নিয়ে। কোথায় তোমার ব্যস্ততা, কোথায় তোমার এত গুঞ্জন? কিন্তু সেই বিদ্রূপ কি অভ্র ব্যতীত শুনতে পাচ্ছে অপর কোনো সত্তা, নাকি শুধুই তার ভ্রম? কে জানে। এখন অগ্রহায়ণ মাস, শীতটা তেমন জেকে বসেনি এখনো। দিনের বেলাতে বেশ গরম, তবে সন্ধ্যার পর একটু ঠান্ডা। কোনো কোনো দিন কুয়াশা জড়ানো। রাত মোটে 9টা, চারিদিকে ধোঁয়া ধোঁয়া একটা ভ্যাপসা অবস্থা। মনে হচ্ছে আজও কুয়াশা পড়বে। অভ্র একাকী মনে হাঁটতে হাঁটতে মোটর মোড়ের সিগন্যালের সামনে এসে দাঁড়ায়। যথেষ্ট ভিড়। এতক্ষণও চারিপাশ জনশূন্য ছিল। সহসা সবুজ বাতির অপেক্ষায় পথ চলতি সাধারণ মানুষের আনাগোনায় অভ্র কিছুটা হকচকিত হলো। তার চেয়েও দেদার বিস্ময় তাকে জেঁকে ধরে যখন ঋণঋণে কণ্ঠস্বরে কোনো অধিকারিণী তাকে ভাইয়া বলে সম্বোধন করে। আপনার কাছে 10 টাকা ভাঙতে হবে। অভ্র পিছনে ঘুরে তাকায়। আকস্মিক নারীর কণ্ঠের ডাকে সে ভীষণ হকচকিত। সে এক দৃষ্টিতে মেয়েটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইশারায় প্রশ্ন করে, আমাকে বলছেন? ততক্ষণে ভিড় সংবলিত রাস্তাটা জনশূন্য হয়ে গিয়েছে। মেয়েটি ঠোঁট উল্টে উত্তর দেয়, এখানে আপনি আমি ছাড়া আর কেউ আছে কি? অভ্র এদিক সেদিক দেখে মাথা নাড়ায়। মেয়েটি হাত বাড়ায় অভ্রের দিকে। অভ্র পুনরায় এক রাস বিস্ময়ে বিমূর্ত হয়ে চেয়ে রয়। মেয়েটি বলে ওঠে, দিন না 10 টাকা ভাঙতি। 10 টাকাই তো, এমন তো না যে 500 1000 চেয়েছি। অভ্র ভাবে 10 টাকাও আবার কারো কাছে ভাঙতি লাগে নাকি। যাই হোক, অভ্র 10 টাকার দুটি নোট তার মানিব্যাগ থেকে বের করে মেয়েটির সামনেই ধরতেই মেয়েটি মুচকি হেসে 20 টাকার একটা নোট অভ্রকে ধরিয়ে দিয়ে তার থেকে দুটি নোট নিয়ে পাশে থাকা রিকশাওয়ালা মামাকে দিয়ে দেয়। এবার অভ্রের তাবৎ বিস্ময়ের ইতি ঘটে। সে বুঝতে পারে কেন মেয়েটি এত রাতে অকস্মাৎ 10 টাকা ভাঙতির প্রয়োজন হলো। মেয়েটি তার ভাবনার ছেদ ঘটিয়ে বলল, চলুন। অভ্র বারবার বিস্মিত হয়েছে মেয়েটির সক্ষতা দেখে। আপনি কি কথা বলতে পারেন না? অভ্র এবারও নিরুত্তর। আরে কিছু জিজ্ঞেস করছি তো আপনাকে। অভ্র অবশেষে মুখ খোলে, জি বলুন। যাক, কথা বলতে পারেন তাহলে। আমি তো ভেবেছিলাম বোবা। মেয়েটির রসিকতা বুঝতে পারলেও অভ্র বিষয়টা যেন এড়িয়ে যেতে চাইছে। অভ্র একটা মিথ্যা হাসি দিয়ে ঘাড় নাড়িয়ে চলে যেতে থাকলে মেয়েটিও তার সাথে যেতে থাকে। অভ্রের মেয়েটির হাবভাব ঠিক লাগছে না। সে সোজা হাঁটতে থাকে। মেয়েটিকে আর চোখে দেখে কিছুটা বোঝার চেষ্টা করে অভ্র। বয়স 23 কি 24 হবে। গায়ে চাদর জড়ানো, খোলা চুলগুলো মৃদু সমীরণে দুলছে। ঠোঁটে মৃদু হাসির আভায় গালে হালকা টোলের সৃষ্টি। ঘন পাপড়িগুলো তার নয়নজোড়ার দিকে তাকাতে যে কাউকে আকৃষ্ট করবে। কিন্তু মেয়েটির শান্তমনা ভাবও অভ্রের মনে ভীরুতার সঞ্চার কমাতে পারে না। অগত্যা একটা যুবতী মেয়ে এত রাতে কোনো উদ্দেশ্যহীনা অপরিচিত একটা ছেলের সাথে কোন দুঃখে এত সখ্যতা দেখাতে যাবে? এই ভাবনাটাই অভ্রকে মেয়েটিকে ঘিরে ইতিবাচক মননশীলতায় ক্লিষ্ট করতে পারছে না। মেয়েটি এই ছিমছাম পরিবেশটায় বিদ্বিষ্ট হয়ে অভ্রকে প্রশ্ন করে, আপনি তো দেখছি অনেক চুপচাপ। কোনো ছেলেকে আমি আজ অবধি দেখিনি মেয়ে মানুষের পাশে দাঁড়িয়ে আছে আর সে এত চুপচাপ। যাই হোক, ছাড়ুন। আমি কুয়াশা, আর আপনি? সৌজন্যতার খাতিরে হোক আর মেয়েটির উদ্দেশ্য জানার নিমিত্তেই হোক, এবার অভ্র জবাব দেয়, আমার নাম অভ্র। ও, আপনার আমার নামটা বেশ মিলেছে কিন্তু, অভ্র কুয়াশা। এই বলি মেয়েটা মিষ্টি একটা হাসি দেয়। অভ্র কেবল মেয়েটিকে দেখি অবাক হচ্ছে। মেয়েটি আবারও প্রশ্ন করলো, আপনি কি করেন? প্রশ্নটা করেই মেয়েটি নিজেই বলতে লাগলো, আমি খবরের কাগজে চাকরি করি। ও, তার মানে আপনি সাংবাদিক? মোটেই না, আমি কোনো সাংবাদিক নই। তাহলে আমি একজন সরকারি বার্তা সম্পাদিকা। রিপোর্টার হলেই তো ভালো ছিল, আনমনে বলল কথাটা। তা কি ভালো ছিল? আপনি তো বেশ জানেন দেখছি। আপনি কি মিডিয়ার লোক? কি করেন আপনি? না,
আমি কোনো মিডিয়ার লোক নই, তবে সাংবাদিকতায় পড়েছি অবশ্য। চাকরি হয়নি কোনো, তাই পথে পথে ঘুরি। কুয়াশা ভুরু যুগল ঈষৎ কুঞ্চিত করে আবারও মুচকি হেসে বলে, তাতে কি হয়েছে, আজ হয়নি কাল হবে। আচ্ছা, আপনি কাল বিকেলে আমার সাথে দেখা করবেন? এটা শুনে অভ্র অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। নিজেকে কিছুটা সামলে নিয়ে ধীর কণ্ঠে বলে, কেন? আহা, এত প্রশ্ন করেন কেন? দেখা করবেন বলেছি, করবেন। আর হ্যাঁ, সাথে আপনার সিভিটা নিয়ে আসবেন কিন্তু, আর 2 কপি ছবি। অভ্র এবার বুঝতে পেলে ম্লান হেসে বলল, কিন্তু আমি যে অফিসে চাকরি করতে চাই না, এখন যে চাকরি করি সেটাই ভালো। ওমা, সে কি, এক্ষুনি না বললেন আপনি বেকার? অভ্র এবার হেসেই ফেলে আর বলে, এটাই তো আমার চাকরি, ঘোরাঘুরির চাকরি। মেয়েটা ফিক করে হেসে দেয় অভ্রের কথায়। তার হাসি যেন থামছেই না। অভ্র এক অজানা কারণে অজানা টানে মেয়েটির হাস্যোজ্জ্বল চাহনির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটি হাসতে হাসতে বলে, এভাবে কেউ রসিকতা করে? এই বলে সে আবারও হাসতে লাগে। কুয়াশার রাতে নিয়ম আলোর নিচে সদ্য পরিচিত মেয়েটা যেন অপরিচিতা থেকে খুব কাছের কেউ পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু কোনো চেনা সুর, অচেনা রং অভ্রকে এই মায়ার অতলে জর্জরিত করছে, তা তার স্বীয় সত্তারেও অজানা। হঠাৎই মেয়েটা অভ্রের হাত আঁকড়ে ধরে। অভ্র ভ্রম থেকে বেরিয়ে আসে। তার চোখে বিস্ময়, হার্টবিট ক্রমশ বেড়ে চলেছে। এই ঠান্ডা মৌসুমেও এক অদ্ভুত শিহরণ তার মাঝে খেলে যাচ্ছে অহেতুক, যে জন্য তার ললাটবে ঘর্ম যেন বর্ষারূপে ঝরছে। মেয়েটি তাকে ইশারা করে, দেখুন বাদাম। এই বলে মেয়েটা ঠোঁটে তার শিহরণ জাগানো হাসি বজায় রেখে অভ্রের দিকে তাকিয়ে বলে, বাদাম খাবেন? অভ্র নিরুত্তর। সে ভাষা খুঁজে পাচ্ছে না কি বলবে। এই সামান্য বিষয়টা নিয়ে কেউ এমন মুগ্ধতা প্রকাশ করতে পারে বুঝি? বিস্ময় যেন অভ্রকে আড়াল করছে তারই মাঝে বারংবার। কুয়াশা অভ্রের উত্তরে আশায় না থেকে 2টি ঠোঙায় বাদাম কিনে অভ্রের কাছে ফিরে আসে, আর 1 ঠোঙা তার হাতে ধরিয়ে দিয়ে আর 1 ঠোঙা থেকে বাদাম নিয়ে খোসা ছাড়াতে ছাড়াতে হাঁটতে থাকে। জানেন অভ্র, বাদাম না আমার ভীষণ পছন্দ। এই পর্যন্ত আমি মনে হয় 1 কোটি প্লাস বাদাম খেয়ে ফেলেছি। আমার কি মনে হয় জানেন, আমি মরে গেলে নিশ্চয়ই বাদাম ব্যবসায়ী সমিতি শোক বিবৃতি দেবে। মেয়েটির রসিকতায় নাজুক অভ্রের মুখে কিঞ্চিত হলেও হাসির আভা প্রস্ফুটিত করতে সক্ষম হয়েছে। অভ্র এবারও তাল মিলিয়ে বলে, সেই বিবৃতিতে লেখা থাকবে, মাননীয়া কুয়াশার মৃত্যুতে বাদাম ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হলো। মেয়েটি হাসতে হাসতে বলে, ততদিনে আপনি নিশ্চয়ই প্রফেশনাল রিপোর্টার হয়ে যাবেন। তখন আপনাকেই ছাপতে হবে কিন্তু, বানান বাক্য কোথাও যেন ত্রুটি না থাকে, কারেকশন আপনি করবেন, কেমন? অভ্রের মনে জেঁকে বসা সন্দেহটা এতক্ষণে দূরীভূত হয়ে গেছে। এবার দুজনেই হাসতে শুরু করে। হাসতে হাসতে তাদের পেটে যেন খিল ধরে যায়। হাসি থামলে বাদামের খোসাগুলো কুয়াশা ফু দিয়ে উড়িয়ে দেয়। এবার বিদায় নেওয়ার পালা। রাত এখন 10টা বাজতে কিছু মুহূর্ত বাকি। কুয়াশা একটা বট গাছের সামনে এসে থামে। অভ্রের দিকে ফিরে বলে, আপনি তো বেশ মজার মানুষ। পরিচিত হয়ে খুব ভালো লাগলো। যেখানে আমাদের দেখা হলো সেখানেই আমার কর্মস্থল। মোড়টা যেখানে আছে না, সেখান দিয়েই প্রতিদিন বাসায় ফিরি। চাকরির অফারটা যদি কোনোদিন অ্যাকসেপ্ট করতে ইচ্ছে হয় তাহলে হাজির হয়ে যেন ওই মোড়টাতেই। আবার দেখা হবে কোনো একদিন। হাসি। একদমে কথাগুলো বলে গেল কুয়াশা। অভ্রও তাকে বিদায় জানিয়ে চলে গেল। বাবা মা ছোটবেলাতেই মারা গেছে অভ্রর। সে মামার কাছে বড় হয়েছে। খুব চুপচাপ আর চাপা স্বভাবের সে। সহজে কারোর সাথে মিশতে বা কথা বলতে পারে না। নেহাত কুয়াশা মেয়েটা সেধে এত প্রশ্ন শুধায় অভ্রের মাঝেও কিঞ্চিত তার বৈশিষ্ট্য ধরা দিয়েছিল। মেশে ফিরে অভ্র তার জ্যাকেটটা খুলতেই পায়ের কাছে ঝনঝনিয়ে একটা শব্দ হয়। নিচে তাকাতেই অভ্র ভুরু যুগল কুঞ্চিত করে ফেলে। একটা দুল পড়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ল যখন সে তার জ্যাকেটটা খুলল। এটা তো কুয়াশার দুল, ওর কানে দেখেছিলাম, কিন্তু এখানে কি করে এলো? ভাবতে ভাবতে অভ্র সেটা তুলে নিল। নিশ্চয়ই কুয়াশা যখন তাকে আঁকড়ে ধরেছিল তখন এটা খুলে এসে তার জ্যাকেটে আটকে গেছে। কিন্তু এখন সে এটা কি করে দেবে? এসব চিন্তায় অভ্রকে জেঁকে ধরেছে। এমন সময় তার রুমমেট আসিফ অভ্র বলে ডাকতে ডাকতে হনহনিয়ে ঢোকে।
অব্র বিচলিত হয়ে ফিরতেই আসিফ অব্রের হাতে একটা চিঠির খাম ধরিয়ে দিয়ে বলে, নে তোর চিঠি। অব্র ললাট কুঞ্চিত করে বলে, আবার? হ্যাঁ আবার। অব্র বিরক্তি নিয়ে খামটা টেবিলে রেখে দুলটার দিকে দেখতে থাকে। দুলটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সহসা কুয়াশার প্রতিচ্ছবি তার সামনে প্রস্ফুটিত হয়। সেই রিনরিনে কণ্ঠস্বর কানে বাজতে থাকে তার, বাদাম খাবেন? জানেন বাদাম আমার ভীষণ পছন্দ। অব্র অজান্তেই তার ঠোঁটের কার্নিশে মৃদু হাসির আভা ঝলমলে ওঠে। সে সাদা রুমালে কানের দুলটা যত্ন সহকারে আড়াল করে তার বুক পকেটে রেখে দেয়। আসিফ এতক্ষণ তার কাহিনী দেখছিল। অভ্র আসিফের চাহনি দেখে কিছুটা লজ্জা পায়। এরপর টেবিল থেকে চিঠির খামটা নিয়ে চিঠিটা বের করে বিরক্তি সহকারে পড়তে শুরু করেন। মিস্টার জেলিফিশ, শুরুতেই কাঠগোলাপের একমাত্র শুচিশুভ্র ভালোবাসা নেবেন। আজ চিঠিটা দিতে একটু দেরি হয়ে গেল। অপেক্ষা করছিলেন বুঝি? আজ কতগুলো দিন পার হয়ে গেল বলুন তো। আমার হৃদয় যে আঙিনায় ভালোবাসার কান্তিমানতায় যে রক্তকরণ হয়ে চলেছে, তার যেন কোনো ইতিবৃত্তি খুঁজে পাচ্ছি না আমি। আপনার মনেও কি সেই চিত্তাকর্ষক অনুভূতি আন্দোলিত হয়? এই ভাবনা আমার অবুঝ মনে যদিও জেগেছে বারংবার, কিন্তু উত্তর খোঁজার বৃথা প্রচেষ্টায় হইনি আমি নিমগ্ন। জানেন কেন? না না, থাক, এই কেনটা না হয় পরের চিঠিতেই জানাবক্ষণ। শুধু জেনে রাখুন, আমার সত্তা আমাতে হয়েছে নিখোঁজ যেদিন আপনি নামক সত্তাটি এই সত্তার জীবনে বসন্তের শুভ্রতা নিয়ে এসেছিলেন। আমি প্রতিটি ক্ষণ অপেক্ষায়মান থাকি কখন কাজের একটু চাপ কমবে আর আপনার নিকট চিঠি লিখতে বসবো। চিঠি লিখতে গিয়ে আপনার কোনো বার্তাবাহক আপনার হৃদয় চিত্তের শব্দগুলো নিয়ে হাজির হবে আমার সামনে, এই দূরদর্শী ভাবনা সতত আমাকে ঋদ্ধ করে অহেতুক। আচ্ছা, আপনি আমার চিঠির জবাব কবে দেবেন? আর কত অপেক্ষায়মান থাকবো? এক অপেক্ষা নামক অপ্রাপ্ত তিয়াস যে আমার প্রতিনিয়ত সিক্ত করে সহস্র ভাবগাম্ভীর্যে। তবুও আমি অধীর আগ্রহে অপেক্ষায়মান রইলাম আমার সামুদ্রিক ভীমরুল মিস্টার জেলিফিশ কেবল আপনার নিমিত্তে। নিশ্চয়ই কোনো একদিন আপনিও আমার ভাবনায় ঋদ্ধ মনোনিবেশে আবিষ্ট হবেন। ইতি আপনার আকাঙ্ক্ষিনী। এক রাশ বিরক্তি নিয়ে চিঠিটা পড়া শেষ করে অভ্র সেটা ড্রয়ারে রাখতে নিতেই আসিফ তার হাত থেকে ছিনিয়ে নিয়ে পড়তে শুরু করে। চিঠিটা পড়ে আসিফ অভ্রের কাছে এসে তাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, চিঠির জবাব দিচ্ছিস না কেন? মেয়েটা আজ 6 সপ্তাহ যাবৎ লেটার বক্সে চিঠি পাঠিয়ে চলেছে। কখন যে আসে আর কখন যে যায় টেরই পায় না। কিন্তু তুই চিঠিগুলো এত সযত্নে রেখে দিয়েছিস কেন? হয় ফেলে দে, নয় মেয়েটাকে খুঁজে বের কর। এমন কাঙালদের মতন আর কতদিন চলবি? একদমে আসিফ কথাগুলো বলে চলে গেল। অব্রতার কথায় তেমন বিচলিত হয় না, খুবই শান্তস্বরে সে জবাব দেয়, একজনের খুব যত্নে গড়া ভালোবাসা জড়ানো আত্মকথন কি করে অগ্রাহ্য করি বল? তাই আমিও খুব সযত্নেই রেখেছি তার আবেগ জড়ানো চিঠির আলাপন। কোনো একদিন যদি দেখা হয়, ফিরিয়ে দেব না হয় যত্নের আদলে গড়ে তোলা এই চিঠির স্তূপ। কিন্তু এগুলো ফেলে দিয়ে একটা মেয়ের মনোহর হৃদয় কথনকে আমি অবজ্ঞা করতে পারবো না। আসিফ বিমোহিত হয়ে অভ্রের কথাগুলো শোনে, তবে তার মনে প্রশ্ন জাগে, অগত্যা অভ্রকে জেলিফিশ বলে সম্বোধন করার কারণ কি? এই বিষয়ে জিজ্ঞেস করতেই অভ্র ড্রয়ার থেকে নীল রঙের চিঠির খামটা বের করে আসিফের হাতে দিয়ে বলে, এটা পড়, তাহলে বুঝতে পারবি। আসিফ পড়তে শুরু করে, মিস্টার জেলিফিশ, আশা করি হেমন্তের শুভাগমনে আপনি নামক সত্তাটি শুভ্রতার আদলে বেশ ভালোই আছেন। কিন্তু জানেন, আমিও ভালো ছিলাম বেশ। তবে ভ্যাপসা গরমের সন্ধিক্ষণে মৃদু সমীরণের আভাস পেয়ে কোনো এক অপরিচিত সত্তার শুভাগমন উপলব্ধি করতে পেরে যখন নিয়ন আলোর নিচে দাঁড়ালাম, আপনি নামক সত্তাটি সামুদ্রিক ভীমরুলের মতন আমার সামনে উদিত হলেন। সেই তখন থেকেই আমার ভালো লাগার কারণটা উদাও হয়ে গেল। আপনি নামক সত্তাটি আমাকে বড্ড বিরক্ত করেন এখন, তাই তো বাধ্য হয়ে চিঠির আদলে আমিও হতে এলাম আপনার বিরক্তির কারণ। জানেন, পৃথিবীর সবচেয়ে শান্ত প্রাণী কাকে বলা হয়? জেলিফিশ, যাকে সোজা বাংলায় বলা যায় সামুদ্রিক ভীমরুল। আপনি নামক সত্তাটিকে আমার দেওয়া এই নামটাই ভীষণ মানাবে কিন্তু।
সেই সময়টা ছিল সন্ধিক্ষণের পর মুহূর্ত। নিয়ন আলোর নিচে আবছা আলোয় এক বিস্ময়কর মোহনীয়তায় আভাস ফুটে উঠেছিল এক সত্তার চাহনিতে। সাংকেতিকভাবে যে তার আবেগ প্রকাশ করে, অহেতুক শব্দ করা যেন তার বড্ড অপছন্দ। তাই নাম দিয়েছি তার জেলিফিশ। জানেন কে সে? হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনি। ছোট বাচ্চাগুলোকে যখন খুশি করার দেদার প্রচেষ্টায় আপনি রত ছিলেন, আমি অজানা মুগ্ধতাতে আপনি নামক সত্তার অতলে হারিয়ে গিয়েছিলাম ক্ষণিকের নিমিত্তে। আজ 2 দিন যাবৎ এই আপনি নামক সত্তাটি আমার সাপনিক জগতে এসে আমায় বড্ড বিরক্ত করেন। তাই সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমিও আপনার নিয়মিত বিরক্তির নিমিত্ত হিসেবে রচনা করব এক শানিক একখান। ইতি আপনি নামক সত্তার আকাঙ্ক্ষায় ক্লিষ্ট জীর্ণ এক আকাঙ্ক্ষা কিনি। আশির চিঠিটা পড়ে মুগ্ধ হয়ে যায়। সে অভ্রকে বলে, আমি ভেবেছিলাম অন্য সব মেয়েদের মতোই এই মেয়েটাও তোর উপর ক্রাশ খেয়ে জাস্ট তোকে চিঠি পাঠাচ্ছে, কিন্তু চিঠিটা পড়ে বুঝতে পারলাম মেয়েটা কতটা আবেগ নিয়ে, কতটা যত্নের সাথে এই চিঠিটা তোর জন্য লিখেছে। আর কারোর এত যত্ন করে ভালোবাসার বিপরীতে তুই তাকে কি দিচ্ছিস অভ্র? এক চিলতে অবহেলা, অনিশ্চিত অপেক্ষায়মানতা। অভ্র আশিবের কথায় ম্লান হাসে। তারপর তাকে জবাবে বলে, আমি চিঠি পড়ি বুঝেছি মেয়েটা অন্য সব মেয়েদের মতো নয় রে। তাই জন্যই ওর চিঠিগুলোর জায়গায় আমার পার্সোনাল ড্রয়ারে রেখেছি। কিন্তু এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? ভালোবাসাকে যত্ন করতে হয় অভ্র। এটা সেরূপ ফুলের বাগানের অনুরূপ, যেটা যত্ন করলে সহস্র ফুলের ঘ্রাণে বাগান আরও সতেজময় হয়ে উঠবে। আর যত্ন না করলে সবচেয়ে উৎকৃষ্ট ফুলটার পাপড়িগুলো একসময় ঝরে পড়ে যাবে। আমার অনিশ্চিত জীবনে কোনো প্রস্ফুটিত ফুলের জায়গা হতে পারে না রে, বরং অনিশ্চয়তার আদলে সেই ফুলটা অচেনা অতলে ঢাকা পড়ে যাবে। আশিব একটা দীর্ঘশ্বাস ফেলে চিঠির খামটা অভ্রের হাতে দিয়ে বলে, ভেবে দেখ অভ্র, মেয়েটা তোর ব্যাপারে সবটা জেনেই এত দূরে গিয়েছে। তার ভালোবাসাকে এভাবে উপেক্ষা করিস না। একটা সুযোগ পাওয়ার অধিকার সবারই আছে। তাই বলছি, সময় থাকতে ভেবে নে। আসিফ অভ্রকে এসব বলে চলে গেল। অভ্র চিঠিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর সযত্নে পুনরায় চিঠিটা বাকি চিঠিগুলোর সাথে রেখে দেয়। এক রাশ ক্লান্তি নিয়ে অভ্র বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বোঝে, কিন্তু আবারও সেই কুয়াশা মেয়েটার প্রতিচ্ছবি ভেসে ওঠে তার সামনে। অভ্র আবারও চোখ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু মেয়েটার ঋণঋণে কণ্ঠস্বর, তার শুভ্রতা সিক্ত চাহনি অভ্রের তন্দ্রায় এক বিশাল ছেদ ঘটিয়ে বারংবার দোলা দিচ্ছে। রাতে অভ্রের একটুও ঘুম হয়নি। কয় শতবার যে মেয়েটির চেহারা তার চোখের সামনে প্রস্ফুটিত হয়েছে তা অভ্র নিজেও বলতে পারবে না। ঘড়ির কাঁটায় সকাল 10টা। অভ্র সন্ধ্যা নামার অপেক্ষায় বই হাতে নিয়ে পড়তে বসে যায়। বইয়ের আদলে মুখ গুজে সারাটা দিন পার হয়ে গেল। সন্ধ্যা নামতেই অভ্র হনহনিয়ে বাংলা মোটর মোড়ের সেই সিগন্যালে এসে পৌঁছায়। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়। অভ্র ঘড়ির দিকে তাকাচ্ছে একবার, রাস্তায় পথ চলতি মানুষের দিকে তাকাচ্ছে আর একবার, কিন্তু কুয়াশা জড়ানো রাতের শহরে কুয়াশার আগমন আর ঘটে না। ঘড়িতে 10টা বাজতে এখনো 20 মিনিট বাকি। অভ্র বুক পকেট থেকে দুলটা বের করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর অপ্রাপ্ত তিয়াশা নিয়ে মেসের দিকে রওনা হয়। পরের দিন আরও একইভাবে অভ্র মোটর মোড়ের সিগন্যালে এসে যথাসময়ে হাজির হয়, কিন্তু আজও কুয়াশা আছে না। অভ্রের মনে প্রশ্ন জাগে, আদৌ কি কুয়াশা নামে কারোর সাথে তার সাক্ষাৎ হয়েছিল, নাকি এ শুধুমাত্র এক ভ্রম? কিন্তু তা কি করে হয়? এমনই যদি হতো, কানের দুলটা কোথা থেকে এলো? এসব ভাবতে ভাবতে অভ্র মেসে ফিরে আসে। দিন যায় ক্ষণ যায়, প্রতিটি দিন অভ্র যথা সময়ে সেই মোটর মোড়ের সিগন্যালে এসে থামে, কিন্তু কোনো অজানা টানে কোন অচেনা সুরে তাকে টেনে আনে তার নিজেরও অজানা। আজ 1 সপ্তাহ যাবৎ অভ্র এই রুটিন মোতাবেকই চলছে। যথা সময়ে সিগন্যালে এসে দাঁড়ায়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, কিন্তু কুয়াশা আর আসে না। সেই আকাঙ্ক্ষাখিনীর চিঠিও কেন যেন আসা বন্ধ করে দিয়েছে। 7 দিন হয়ে গেল, চিঠির মেয়েটার আর চিঠি নিয়ে আসে না। কুয়াশাও আর নিয়ন আলোর নিচে অকস্মাৎ আগমন ঘটায় না। তবে কেন স্নিগ্ধ প্রেমের পরশ তার সমগ্র সত্তাকে ছুঁয়ে দিয়ে মুহূর্তের মাঝে বিলীন হয়ে গেল? সেই স্নিগ্ধমাখা হাসি, তার চাঞ্চল্যপনা যে অভ্রকে সম্পূর্ণভাবে স্তম্ভিত করে দিয়ে হারিয়ে গিয়েছে অকস্মাৎ। এসব ভাবতে ভাবতেই অভ্র ফিরে যায় তার মেসে।
আজ অভ্রের মনটা ভীষণ উদাসীন। এক সপ্তাহ যাবৎ কুয়াশার ভাবনাতে সে পার করেছে সময়, অথচ সে কিনা একবার দেখা দিয়েই বিলীন হয়ে গেল। আর কি হবে না কখনো দেখা? আসিফ তার উদাসীনতার কারণটা মেনেই নিতে পারছে না। কোথায় সপ্তাহখানেক ধরে এক আকাঙ্ক্ষিনী অধীর আগ্রহে অপেক্ষা করছে অভ্রের চিঠির উত্তরের, আর সেখানে অব্রহ কিনা কোন অপরিচিতার প্রথম সাক্ষাৎকারের ছুটে চলেছে অজানা গন্তব্যে। এ বিষয়টা যেন তার হজমই হচ্ছে না। কিন্তু অব্রকে তো তা বলে লাভ নেই। সে একগুঁয়ে আর নিজ সিদ্ধান্তে সর্বদাই অটল। অব্র সিদ্ধান্ত নিয়েছে আজ শেষবার যাবে সেই সিগন্যালের কুয়াশার দেখা যদি মেলে। চিঠির মেয়েটার কি হলো, কেন সে এখন আর আসে না, এই ভাবনাটাও তার মনে ঝঞ্ঝা তুলে দিয়েছে। কিন্তু তার কেন যেন মনে হচ্ছে সেই চিঠির মেয়েটা দেরিতে হলেও আসবেই। এই বিশ্বাসই তাকে মেয়েটার ব্যাপারে তেমন চিন্তাক্লিষ্ট করতে পারছে না। সারাটা দিন নানান প্রশ্নের গুঞ্জনে নিজেকে আড়ালে আবডালে রেখে যথাসময়ে পৌঁছে যায় মোটর মোড়ের সিগনালে। হঠাৎই পথে দেখা হয়ে যায় সেই বাদামওয়ালার সাথে। তাকে দেখে যেন অব্র ঠোঁটের কার্নিশে ফুটে ওঠে এক শিহরণ খেলা হাসি। সে ঠিক সেদিনের মতোই দুঠোঙা বাদাম কিনে নিয়ে তার প্যান্টের পকেটে মুড়ে দেয়। ঠোঁটের হাসি জারি রেখেই অব্র সিগন্যাল পার হতে থাকে। অগত্যা একটি স্থানে অনেক মানুষের ভিড় দেখে সে অবাক বিস্ময়ে বুঝতে চেষ্টা করে সেখানে কি হয়েছে। যদিও অব্র ভিড়ভাট্টা সবসময়ই এড়িয়ে চলে, তবে কেন যেন এক অজানা টানে সে ভিড়ের দিকেই অগ্রসর হয়। তার হৃৎস্পন্দন ক্রমশ বেড়ে চলেছে, যার অর্থ সে বুঝতে পারছে না। ভিড় ঠেলে সামনে এগোতেই সামনের দৃশ্য দেখে কেবল সে নয়, তার সমগ্র সত্তায় স্তম্ভিত হয়ে যায়। অভ্রর শরীর চলছে না, কানে কোনো কথা আসছে না, সে কিচ্ছু শুনতে পাচ্ছে না। শুধু কুয়াশার পড়ে থাকা দেহটা দেখতে পাচ্ছে, আর আশেপাশে থাকা এত মানুষকেও সে শত চেষ্টা সত্ত্বেও দেখতে পাচ্ছে না। কুয়াশার রক্তাক্ত অবস্থাতেই অব্রকে দেখে চোখ খুলে রাখার ব্যর্থ প্রচেষ্টা করতে থাকে। মুখে কিছু বলার আপ্রাণ চেষ্টা করছে সে, কিন্তু মুখ দিয়ে কথা কিছুতেই বের হচ্ছে না। অব্র যেন তার মুখের ভঙ্গিমা ঠিকই বুঝতে পারছে কুয়াশা অব্রকেই ডাকছে, কিছু একটা বলতে চাইছে। অব্র তা দেখে হুঁশ ফেরে। সে কুয়াশার পাশ ঘেঁষে মাটিতে লুটিয়ে পড়ে। কুয়াশার হাতে একটা চিঠির খাম। সে মুঠো করে শক্তভাবে ধরে আছে, যেন এটা তার জীবনের চেয়েও বেশি মূল্যবান। অব্র তার সেই হাতটাই আঁকড়ে ধরে শক্ত করে। কুয়াশার লিপসিং দেখে বোঝা যাচ্ছে সে শুধু অভ্রের নামটাই উচ্চারণ করে যাচ্ছে অনবরত। কিছু বলতে চাইছে, কিন্তু পরিস্থিতি যেন তাকে জেঁকে ধরেছে। অভ্র চোখের কার্নিশে অশ্রু জমে আছে। গলা ফেটে কিছু কথা বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না। সে নিজের অশ্রুবিন্দুকে আটকে রেখে বলে, কুয়াশা, এসব কি করে হলো? অব্রর চোখে শেষ মুহূর্তে হলেও তার জন্য ভালোবাসা দেখে কুয়াশা এমন একটা হৃদয় বিদারক প্রহরেও চোখে অশ্রু আর ঠোঁটে হাসি নিয়ে চোখ বোঝে। অব্র ভয় পেয়ে যায়। সে কুয়াশাকে ঝাঁকাতে থাকে অনবরত, আর বলতে থাকে, এই কুয়াশা, চোখ বন্ধ করবে না প্লিজ, আপনার কিচ্ছু হবে না, এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে দেখুন। এই বলেই অভ্র সেখানকার লোকগুলোকে অ্যাম্বুলেন্স ডাকার জন্য অনুরোধ করতে থাকে। কুয়াশার চোখের সামনে সব কিছু অস্পষ্ট হয়ে আসছে, কিন্তু তার ঠোঁটের কার্নিশে হাসি এখনো বিদ্যমান। অভ্র চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে কুয়াশার মুখের ওপর। দুজন দুজনকে অনেক কিছু বলতে চেয়েও কিচ্ছু বলতে পারছে না, কিন্তু অনুভবই বুঝে নিচ্ছে পরস্পরের হৃদয় কথন। অভ্র কুয়াশাকে বলে, এই কুয়াশা, দেখুন, আমি আপনার পছন্দের বাদাম নিয়ে এসেছি। আপনিই না বলেছিলেন আপনার কিছু হয়ে গেলে বাদাম ব্যবসায়ীদের অনেক বড় লোকসান হয়ে যাবে? ভুলে গেছেন সেসব? এত তাড়াতাড়ি যে কথা রাখতে হবে এমন কোনো কথা তো ছিল না। প্লিজ চোখটা খোলা রাখার চেষ্টা করুন। অব্রর কথাগুলো শুনে ঠোঁটের হাসির রেখাটা আর একটু বাড়িয়ে কুয়াশা তার হাতের খামটা অব্রর হাতে ধরিয়ে দিয়ে তার হাতটা আঁকড়ে ধরে মুখে হাঁ করে কিছু বলার চেষ্টা করেও পারে না। পর মুহূর্তেই কুয়াশা অব্রর হাতটা চেপে ধরে এই সুন্দর পৃথিবী নামক গ্রহটার মায়া ত্যাগ করে এক না ফেরার দেশে চলে যায়। অব্র নিস্তেজ হয়ে গেছে। চারিপাশে এত কোলাহল, কিন্তু তার দৃষ্টিগোচর হচ্ছে না কিছুই। কয়েকজন এসে অভ্রকে কুয়াশার হাত থেকে ছাড়িয়ে উঠে দাঁড় করায়, আর কুয়াশার নিথর দেহটা পড়ে থাকে রাস্তায়। কাঁপা কাঁপা হাতে অভ্র তার খাতের খামটার দিকে তাকালে সেখানে লেখা দেখতে পায় আকাঙ্ক্ষিনী।
আশেপাশের মানুষগুলো তাকে সহস্র প্রশ্ন করছে। কেউ অ্যাক্সিডেন্ট কিভাবে হলো সেটা বিস্তারিত বলে যাচ্ছে। মেয়েটার সিগন্যাল পার হয়ে আসছিল, কিন্তু হঠাৎই সিগন্যাল ছেড়ে দিলে একটা বড় ট্রাক এসে মেয়েটাকে ধাক্কা দিয়ে চলে যায়। মাথা থেকে অনবরত রক্ত বেরিয়ে যাওয়ায় বোঝাই যাচ্ছিল মেয়েটাকে বাঁচানো সম্ভব হবে না। এত এত গুঞ্জন, কিন্তু কোনো কিছুই তার কর্ণগোচর হচ্ছে না। অ্যাম্বুলেন্স এসে অভ্রর চোখের সামনে দিয়ে কুয়াশাকে নিয়ে যেতে থাকে। রাত অনেক হওয়ায় আসিফ অভ্রকে খুঁজতে সেখানে আসলে অভ্রর সাদা শার্টে রক্ত দেখে তার কাছে হনহনিয়ে চলে আসে। অভ্রকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে আসিফ, কিন্তু অভ্র আজ শান্ত সমুদ্রের মতন কেবল প্রবাহিত হয়ে যাচ্ছে তার অশ্রু জলের ধারা। আসিফ অনেক কষ্ট করে অভ্রকে নিয়ে মেশে ফিরে আসে। অভ্র নিস্তেজভাবে বসে আছে। আস্তে আস্তে চিঠির খামটা খুলে সে পড়ার চেষ্টা করে। মিস্টার জেলিফিশ, অনেক 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 দুঃখিত আজকের চিঠিটা দিতে এত দেরি করার জন্য। আসলে বাবা হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন, জ্বর কিছুতেই নামছিল না। এই 7 দিন আমি কাজেও যেতে পারিনি, না পেয়েছি কোনো অবসর। কিন্তু আপনার ভাবনা আমার হৃদয় মাঝে বারংবার দোলা দিয়েছে না চাইতেও। কবে আবার আপনার দেখা পাবো সেই অপেক্ষায় কাটিয়েছি 7টা দিন। তবে আপনাকে দেখার জন্য আমার নিখোঁজ সত্তা ক্ষণিকের নিমিত্তেই উত্তেজিত হয়েছে সহস্রবার। জানেন, আমার বাড়ির উঠানে একটা শিউলি ফুলের গাছ আছে, সে আমার সবচেয়ে কাছের বন্ধু। বাবা বলেন আমার আসার কথা শুনেই মা এই শিউলি ফুলের গাছটা লাগিয়েছিলেন, সেই থেকেই ও আমার বন্ধু, অর্থাৎ জন্মের আগে থেকেই। ভাবছেন এই কথা আপনাকে কেন বলছি? কারণ আছে। কাল বাবা অনেকটাই সুস্থ বোধ করছিলেন, তাই আমিও একটু সময় পেয়ে গেছিলাম। সেদিন অনেক বাতাস বইছিল জানেন, শিউলি গাছটা বড্ড বেশি নাচছিল প্রকৃতির মাতাল করা সুরের তালে। শিশির পড়ছিল সমগ্র ঘাসের সরোবরের উঠোন জোরে। আমি সারাটা রাত সেই শিশিরে ভিজে হেঁটেছি সবুজ ঘাসের আদলে। শুধুমাত্র গাছ থেকে ঝরে পড়া প্রথম শিউলি ফুলগুলো আপনার জন্য কুড়াবো বলে। শিশির ভেজা সবুজ ঘাসে খালি পা মারিয়ে কমলা রঙের নলাকার বোঁটায় সাদা পাপড়ির অজস্র শিউলি ফুল কোড়ানোর যে কি আপামর সুখানুভূতি, তা আপনাকে ভাষায় কি করে প্রকাশ করব আমার জানা নেই। মনে হচ্ছিল যেন আমার ব্যর্থ প্রেমের আলেখ্য অশ্রুবিন্দু ঝরে ঝরে পড়ছে আমারই আদলে। রাত ভোর মালা গেঁথেছি সেই ফুল দিয়ে। এই ভাবনাতেই হয়েছে সিক্ত কোনো একদিন সেই মালা আমার খোঁপায় গুজে দেবে নিজ হাতে। তাই আমার যত্নে কোরানো শিউলিগুলোর স্নেহমান ঘ্রাণ নেবেন প্রিয়, ইতি আপনার আকাঙ্ক্ষিনী। অভ্র খামের ভিতর শিউলি ফুলের মালাটা দেখতে পাই। কেউ এভাবেও ভালোবাসতে পারে? অভ্র তার ভালোবাসার কথা জানানোর আগেই কেন চলে যেতে হলো কুয়াশাকে? পারতো নাকি আর একটু অপেক্ষা করতে? অভ্র এখন কুয়াশার অফিসের রিপোর্টার হিসাবে আছে। সে কুয়াশার কেবিনেই বসে। কুয়াশার ছবিটা এখনও তার কেবিনে পড়ে। অভ্র প্রতিদিন নিয়ম করে কুয়াশার চিঠিগুলো পড়ে। সারাদিন নিজেকে ব্যস্ত রাখে কুয়াশার ছবিটার সামনে রেখে। এখন অভ্র প্রতিদিন চিঠি লেখে আকাশের ঠিকানায়। শহরটা আগের মতোই প্রতি রাত্রি বেলাতেই নিজের রূপ পাল্টে শান্ত রূপ ধারণ করে। সব কিছুই আগের মতো আছে, শুধু নেই হারিয়ে যাওয়া মানুষগুলোর চিহ্ন। কিছু ভালোবাসা হয়তো এমনই অনুভবে তার সুদৃশ্যতা ব্যক্ত করে। কুয়াশা না থাকলেও তার স্মৃতিগুলো আঁকড়ে অভ্র বাঁচবে, তাকে বাঁচতেই হবে। প্রিয় দর্শক, আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।